চীনের সঙ্গে রফতানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। বেইজিংয়ে ব্যবসায়িক সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশিদের চীনা অংশীদার খুঁজে নেয়ার আহ্বান। শুধু তিস্তা নয়, জলবিদ্যুৎ প্রকল্পের নামে ধরলার পানীয় প্রত্যাহারের পরিকল্পনা ভারতের। বিপর্যয়ের মুখে পড়বে উত্তরের জনপদ, কূটনৈতিক তৎপরতা জোরদারের তাগিদ। বন্যার মধ্যেই সিলেটে এইচএসসি পরীক্ষা শুরু, পানি বাড়িয়েই কেন্দ্রে কেন্দ্রে পরীক্ষার্থীরা। সিরাজগঞ্জ, জামালপুরে বন্ধ বহু শিক্ষা প্রতিষ্ঠান, খাবার সংকটে পানিবন্দী লাখ লাখ মানুষ। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বনানীতে হোটেল শেরাটনের ২৮ তলা ভবন ৬০০ ফিট উচ্চতার হওয়ায় ঝুঁকিতে বিমানের অবতরণ ও উড্ডয়ন। অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি যৌথ ব্যবসায় উদ্যোগ নেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বেইজিংয়ে দুদেশের ব্যবসা এবং বিনিয়োগ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় বাংলাদেশি ব্যবসায়ীদের চীনা অংশীদার খুঁজে নিতে আহ্বানও জানান প্রধানমন্ত্রী। স্থানীয় সময় বেলা ১১টায় বেইজিংয়ের শাংগ্রিলা হোটেলে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উদ্যোগে দেশের সবশেষ বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরা হয়। চীনা ব্যবসায়ী বিনিয়োগকারীদের উদ্দেশ্যে দুদেশের বাণিজ্য ঘাটতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, চীনে রপ্তানি বাণিজ্য আরও সম্প্রসারিত করতে চায় বাংলাদেশ। বেসরকারি খাতে যৌথ বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যের পাশাপাশি প্রযুক্তি বিনিময় এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলা সম্ভব বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশি বিনিয়োগের জন্য সব ধরনের নীতিগত সুবিধা নিয়ে বাংলাদেশ প্রস্তুত বলে উঠে আসে এই সম্মেলনে। We encourage Chinese companies to form joint ventures with Bangladeshi firms. This collaboration will facilitate technology transfer, skill development, and market access for both parties. আমার সাথে অনেক বাঙালি ইনভেস্টর আছেন। একটা বিশাল বিজনেস ডেলিগেশন নিয়ে আমি এসেছি। আপনারা কিন্তু এখানে আপনাদের পার্টনার খুঁজে নিতে পারেন। আমার মনে হয় সেটা সব থেকে ভালো হবে, একসাথে মানে প্রাইভেট সেক্টর আরও বেশি ইনভেস্টমেন্ট করতে। চীনের প্রধানমন্ত্রীর দ্বিতীয় দিনের সফরের বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেইজিংয়ে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। ব্যবসা বাণিজ্য এবং যে বিনিয়োগের বড় ধরনের সুযোগ রয়েছে সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য আমাদের এখানে কিছুক্ষণ আগে প্রচারিত হয়েছে সেটাতে নিশ্চয়ই আমাদের দর্শক যারা রয়েছেন তারা সেই বার্তাটি পেয়েছেন। আসলে চীনের ৪ দিনের সফরে এসে বেইজিংয়ে আজকে কিন্তু যে দুই দেশের ব্যবসায়ীদের সামনেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তুলে ধরলেন বাংলাদেশে বিনিয়োগের যে বড় ধরনের সম্ভাবনা রয়েছে, এবং একইভাবে যদি বাংলাদেশ এবং চীনের ব্যবসায়ীরা বা বিনিয়োগকারীরা যদি যৌথভাবে বা যৌথ উদ্যোগে তারা যদি কাজ করে যায় তাহলে সব পক্ষই লাভবান হবে, সেই চিত্রটি কিন্তু যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে ব্যবসায়ী বিনিয়োগকারীদের সামনে এঁকে দিয়েছেন। এবং আরেকটি বিষয় যদি জানাতে চাই তো সেই জায়গাতে এখানে কিন্তু আজকে সরকারি নীতি নির্ধারক কিংবা বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীদের সঙ্গেও কিন্তু আমাদের কথাবার্তা হয়েছিল। তো সেই জায়গাতে সব পক্ষই কিন্তু যে বেশ আশান্বিত, এবং তারা কিন্তু যে বলছেন যে এর মধ্য দিয়ে মানে দুই পক্ষের জন্য বেশ আশার আলো তৈরি হয়েছে, এবং বাংলাদেশ ও চীনের মধ্যে যে বড় ধরনের বাণিজ্য ঘাটতি রয়েছে সেটাও অনেকাংশে যে কমে আসবে, এমনটাই কিন্তু যে মনে করেন যে বাংলাদেশের ব্যবসায়ীরা। এবং আর বিশেষ করে যে নানান ধরনের ক্ষেত্রে যে চীনের বিনিয়োগের মাধ্যমে যে বাংলাদেশ আগামীতে আরও সমৃদ্ধ হবে এমনটাও প্রকাশ করা হচ্ছে যে বাংলাদেশ পক্ষ থেকে। এবং যে সরকারি নীতি নির্ধারকরা কিন্তু যে বলছেন যে তাতে করে যে বাংলাদেশের যে অর্থনীতি সেটি আরও মানে চাঙ্গা হবে, এবং সেটি যে বাংলাদেশের মানুষের জন্যই কিন্তু যে লাভবান হবে। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে সামিটের উদ্বোধনী অনুষ্ঠান শেষে কিন্তু তিনি তার হোটেলে ফিরে গেছেন, এবং সেখানে কিন্তু চীনা সরকারের কয়েকজন প্রতিনিধির সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। তারপরে বিকেলে তিনি মানে ঐতিহাসিক যে তিয়ানমেন স্কোয়ারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন, এবং রাতে কিন্তু যে বাংলাদেশ দূতাবাস আয়োজিত যে নৈশভোজে তার অংশগ্রহণ করার কথা রয়েছে। তো এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ৪ দিনের সফর, সেই ৪ দিনের সফরকে ঘিরে কিন্তু যে বাংলাদেশ ও চীন দুই পক্ষই কিন্তু বেশ যে আগামীর যে সম্পর্কের জায়গাটিতে সেটি আরও এগিয়ে নেওয়ার জন্য কিন্তু যে দুই পক্ষই মুখে আছে। বিশেষ করে সরকারি পর্যায়ে যে কয়েকটি চুক্তি সেটি কিন্তু যে যে কয়েকটি সমঝোতা স্মারক সেটি কিন্তু যে আগামীকাল মানে সই হওয়ার কথা রয়েছে, এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হবে যে আগামীকাল। তো এই ছিল আমার কাছে এখনকার মতন সবশেষ খবরাখবর।
প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। আমরা সরাসরি ছিলাম বেইজিংয়ে। এবার অন্যান্য প্রসঙ্গ। এখনও সিলেটের অনেক এলাকা থেকে পানি নামেনি। এর মধ্যেই পানি মারিয়ে পরীক্ষার কেন্দ্রে গেলেন সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীরা। দুর্ভোগ কমাতে অনেক অভিভাবক আবার সন্তানদের নিয়ে আগের দিনই ওঠেন শহরের বিভিন্ন হোটেলে। সারা দেশে ৩০ জুন এইচএসসি পরীক্ষা শুরু হলেও বন্যার কারণে সিলেটে ৮ দিন পর মঙ্গলবার থেকে পরীক্ষায় বসেছেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে নানা ভোগান্তি অতিক্রম করতে হয়েছে তাদের। দুর্ভোগ থেকে রেহাই পেতে সন্তানদের নিয়ে আগের দিনই শহরের হোটেলে উঠেছিলেন অনেক অভিভাবক। টানা ৩ দফার বন্যায় ডুবে থাকা গ্রামগুলো থেকে পানি মারিয়ে কেন্দ্রে যান শিক্ষার্থীরা। এবার বিভাগের ৪ জেলায় ৩০৯টি প্রতিষ্ঠান থেকে ৮২,৭৯৫ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন। দুর্গত এলাকায় সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। আর এখনো তো আমরা এবার রাস্তা পানি রয়েছে, কোমর পানি রয়েছে, রাস্তাঘাট বহুত ভাঙ্গা। গতকালকে বাচ্চাই ইয়া হোটেলও থাকা লাগছে, হোটেল তাকিয়া অনেক পানি আছে, পানির কারণে আইতে পারেন না। তবে শিক্ষকরা বলছেন বন্যায় দুর্ভোগের প্রভাব পড়বে না পরীক্ষার ফলাফলে। সিলেটের বন্যা কবলিত এলাকাগুলো থেকে যারা পরীক্ষা দিতে এসেছেন তাদের জীবনের স্বপ্নগুলো পূরণ হবে যদি ভালো হয় তাদের পরীক্ষার ফলাফল। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। বন্যা পরিস্থিতির আরও খবর জানবো। এই মুহূর্তে সিলেটের ওসমানীনগরে আছেন ইকরামুল কবির এবং গাইবান্ধায় আছেন সহকর্মী বিপ্লব ইসলাম। সরাসরি শুরুতেই যাচ্ছে ইকরামের কাছে। সিলেটের যে 13টি উপজেলা বন্যা কবলিত হয়েছে তার মধ্যে সবচাইতে বেশি বন্যা কবলিত এলাকা ওসমানীনগরে। এই ওসমানীনগরের বল্লভপুর গ্রামে আমি আছি। এই গ্রামের 8টি ইউনিয়নের প্রায় 260টি গ্রাম বন্যা কবলিত হয়েছে। সিলেটের যে 1552টি গ্রাম বন্যা কবলিত হয়েছে তার মধ্যে শুধুমাত্র ওসমানীনগরেরই 260টি গ্রাম বন্যা কবলিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গ্রামের মানুষেরা, এই বল্লভপুর গ্রামের মানুষেরা ঝুঁকি নিয়ে বাড়িতে এখনো রয়ে গেছে। কেউ মাচার উপরে, কেউ চকির উপরে, নানানভাবে তারা এখনো এই বাড়িগুলোতে রয়ে গেছে। এই গ্রামে শুধু এই বাড়ি নয়, প্রত্যেকটি বাড়ি এই উপজেলার 8টি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি বাড়িরই এই অবস্থা। আমি যদি দেখাতে চাই, চতুর্দিকে একেবারে সমুদ্রের মতো অবস্থা এবং তার মধ্যেখানে এই দ্বীপের মতন প্রত্যেকটি গ্রাম একেবারে দ্বীপের মতন চতুর্দিকে পানিতে ঘিরে আছে। এবং এই মুহূর্তে কুশিয়ারা নদী বিপদসীমা 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই কারণেই এই ওসমানীনগরের পাশে যে কুশিয়ারা নদী, এই কারণেই এই এলাকার পানি কমছে না। দীর্ঘদিন প্রায় 1 মাস 10 দিনের মতন কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কোনো সময় 100-র উপরে উঠে যায়, কোনো সময় 100-র নিচে নেমে যায় বিপদসীমার, যার কারণে এই এলাকার মানুষের ভোগান্তি কোনোভাবেই কমছে না। তবে যে জিনিসটা এখানকার যে চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের যে সদস্যরা আছেন তারা জানিয়েছেন যে এই এলাকার যে পরিমাণ মানুষ বন্যা কবলিত সেই পরিমাণ ত্রাণ এই এলাকা আসছে না। যদিও জেলা প্রশাসন থেকে বলা হয়েছে 60,30,000 টাকা নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এবং শিশু খাদ্যে দেওয়া হয়েছে প্রায় 20 লাখ টাকা, গোখাদ্য দেওয়া হয়েছে প্রায় 20 লাখ টাকা। কিন্তু সেই পরিমাণ সেই পরিমাণ সাহায্য কিন্তু অর্থ কিন্তু এই এলাকার গ্রামবাসীর মধ্যে আসেনি। এবং 1,855 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সেই 1,855 মেট্রিক টন চাল এই এলাকার মানুষেরা এখন পর্যন্ত তেমনভাবে পায়নি, কিংবা যেই 15,000 প্যাকেট যে শুকনা খাবার, সেই 15,000 শুকনা খাবারও কিন্তু এই এলাকা তেমন পৌঁছানো। সবকিছু মিলে এলাকার মানুষের ভোগান্তি প্রায় 1 মাস 10 দিন ধরে এই এলাকার মানুষ ভোগান্তির মধ্যেই আছে। এবং এই ভোগান্তি আরো কতদিন চলবে তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ এখনো কুশিয়ারা নদী বিপদসীমার অনেকটা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মোটামুটি এই ছিল সিলেটের সবচাইতে বন্যা কবলিত এলাকা ওসমানীনগরের সবশেষ পরিস্থিতি। এবার আমি চলে যাচ্ছি গাইবান্ধার পরিস্থিতি জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বিপ্লব, তিনি জানাচ্ছেন সর্বশেষ পরিস্থিতি। উজানের যে ঢল এবং টানা বৃষ্টি, ভারী বৃষ্টি, এই বৃষ্টিপাত কিন্তু গত 2 দিন থেকে না থাকায় কিন্তু এই গাইবান্ধার যে ব্রহ্মপুত্র নদ এবং ঘাঘট নদ, এই দুটির পানি কিন্তু কমতে শুরু করেছে। ঘাঘট নদীর পানি কিন্তু 46 সেন্টিমিটার থেকে কমে গেল 2 দিনের ব্যবধানে। আজকে কিন্তু বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি ব্রহ্মপুত্র নদের পানি কিন্তু 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, সেটিও কিন্তু গত 2 দিনের ব্যবধানে কমে আজকে 49 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি বলি যে গাইবান্ধার বন্যা পরিস্থিতির কিন্তু স্বাভাবিক উন্নতি হতে শুরু করেছে গেল 2 দিন থেকে। এখনো 49 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কিন্তু চর অঞ্চল, গাইবান্ধা জেলার যে ব্রহ্মপুত্র নদী বেষ্টিত যে চর অঞ্চল,
এবং নিম্ন অঞ্চল, এই সকল নিম্ন অঞ্চল এবং চরাঞ্চলের কিন্তু 50,000-এর অধিক পরিবার এখনো পানিবন্দী হয়ে আছে এবং তাদের বাড়িঘর কিন্তু পানিতে ডুবে আছে। এই সকল বাড়িঘরের মানুষজন কিন্তু তারা নিজের যে সহায় সম্বল সেটি নিয়ে কিন্তু বাঁধ এবং উঁচু স্থানগুলোতে আশ্রয় নিয়েছেন। সেই সকল বানবাসী মানুষের যেটি অভিযোগ যে তারা সপ্তাহের অধিক সময় ধরে কিন্তু এই সকল স্থানে থাকলেও কিন্তু তারা বিশুদ্ধ পানি এবং খাবার সংকটের মধ্যে রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদের তেমন খোঁজ খবর বা তৎপরতা নেওয়া হচ্ছে না। পাশাপাশি যদি আমি বলি যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আমি আজকে কথা বলার চেষ্টা করেছি যে বন্যা পরিস্থিতি নিয়ে, তিনি যেটি বলেছেন যে ভারী বৃষ্টিপাত বন্ধ থাকার কারণে কিন্তু পানি বৃদ্ধি কিছুটা কম ছিল, কিন্তু আগামীকাল থেকে আবারও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যে কারণে যে পানি বৃদ্ধি ছিল এবং কম ছিল সেটি কিন্তু কিছুটা ধীর গতিতে কমবে এবং বন্যা আগামী এক সপ্তাহ থাকতে পারে বলে তিনি জানিয়েছেন। এই ছিল গাইবান্ধার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন গাইবান্ধা থেকে সহকর্মী বিপ্লব ইসলাম এবং এর আগে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইকরামুল কবির। শুধু তিস্তায় নয়, জলবিদ্যুৎ প্রকল্পের নামে ধরলার পানিও প্রত্যাহারের পরিকল্পনা করছে ভারত। গবেষকদের মতে এর ফলে উত্তরের অন্তত অর্ধশতাধিক শাখা ও উপনদী পানিশূন্য হয়ে পড়বে, যা সরাসরি প্রভাব ফেলবে কৃষি ও জীববৈচিত্র্যে। অধিকার কর্মীরা বলছেন, উত্তরের বিশাল জনগোষ্ঠীকে বিপর্যয়ের হাত থেকে রক্ষায় ভারত চীনের দিকে না তাকিয়ে দেশীয় অর্থায়নে হলেও মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে পানির অধিকার নিশ্চিত করতে বাড়াতে হবে কূটনৈতিক তৎপরতা। তারিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত নাজমুল ইসলাম নিশাতের প্রতিবেদনে। 2011 সালে ভারত বাংলাদেশ অববাহিকা ভিত্তিক পানি ব্যবস্থাপনা এগ্রিমেন্টের কোনো ধারাই মানছে না ভুটানের দেশ। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে ঝুলে থাকা তিস্তা চুক্তিও আলোর মুখ দেখেনি। 2014 সাল থেকে তিস্তার পানি একতরফা প্রত্যাহার করছে ভারত। একদিকে পানির ক্ষেত্রে ভারতের আগ্রাসী নীতি, অন্যদিকে আন্তর্জাতিক আইন অমান্য করে উজানে খাল খনন ও জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে শুধু তিস্তাই নয়, পশ্চিমবঙ্গ সরকার পানি সরানোর উদ্যোগ নিয়েছে ধরলারও। নদী গবেষকের মতে তিস্তা ও ধরলার পানি প্রত্যাহার করা হলে উত্তরের অন্তত অর্ধশতাধিক নদী পানি শূন্য হয়ে পড়বে, যার নেতিবাচক প্রভাব পড়বে বিশাল জনগোষ্ঠীর ওপর। আমরা যে শুধু তিস্তা নিয়ে কণ্ঠ উঁচু করেছি, এখানে থেমে থাকলে হবে না। তারা যে জলঢাকা তথা ধরলার পানি প্রত্যাহার করছে, এ কথাও আমাদের বলতে হবে। বর্ষায় গজলডোবার সব কপাট খুলে দিলে মৌসুমী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভাঙছে উত্তরের বিস্তীর্ণ জনপদ। আর তিস্তা সংস্কার না করায় বর্ষার পানির মাত্র 8% ব্যবহার করা সম্ভব হচ্ছে। 4টি কালভার্ট আছে, এই কালভার্টগুলো বন্ধ করাতে আমাদের বাড়িঘরগুলো ভাসি গেল আমাদের এলাকার। এই বন্যার কারণে এই ফসলি আবাদি জমি সব নষ্ট, গছ গাছা সংসার, আমার কোনো থাকার পথ নাই। আর তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতা বলছেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে শাখা প্রশাখা সহ উপনদীগুলো সচল হবে এবং বর্ষার পানি সংরক্ষণের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা সম্ভব হবে। এই নদীটা খনন করলে আমরা ভাঙনের হাত থেকে রক্ষা পাবো, আমাদের গভীরতা বাড়বে, এই অঞ্চলের জলাধারগুলো আবার উন্মুক্ত হবে, শাখা নদীগুলো উন্মুক্ত হবে, প্রাণ প্রকৃতি ফিরে পাবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যে ভূরাজনৈতিক সমীকরণ চলছে, সেই প্রতিকূলতা ডিঙিয়ে প্রয়োজনীয় নিজস্ব অর্থায়নে হলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি বলছেন সংশ্লিষ্টরা। কোটা বিরোধী আন্দোলনে ছাত্রলীগ অথবা আইন শৃঙ্খলা বাহিনী যেন উস্কানি না দেয় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ সভায় তিনি কথা বলেন। কোন প্রকার উস্কানিতে আমরা যাব না, আমাদের কেউই যেন কোনো প্রকার প্রভোকেশনে না যান সে ব্যাপারে আমরা সবাইকে সতর্ক করে দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি। দেশরত্ন শেখ হাসিনা আমাদের নেত্রী, তিনি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন সেভাবেই আমরা চলছি। কোটা নিয়ে আপিল বিভাগে কাল শুনানি হবে। সকালে বিশেষ চেম্বার আদালত এই আদেশ দিয়েছেন। এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী আফজল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে।
কোটা বিরোধী আন্দোলন চলছে, একই সঙ্গে আইনি প্রক্রিয়াগুলোও কিন্তু এগিয়ে চলেছে। গত বৃহস্পতিবারই আপিল বিভাগে সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি জানিয়েছিলেন যে এই আপিলটি আগামী বৃহস্পতিবার অর্থাৎ একদিন পরেই আপিল বিভাগে শুনানি হবে। কিন্তু গত কয়েকদিন ধরে যে আন্দোলন চলছে এবং বাংলা ব্লকেটের নামে ঢাকা একেবারেই স্থবির অবস্থায় তৈরি হয়েছিল এবং তারই প্রেক্ষাপটেই হয়তো আমরা যতটুকু ধারণা করছি যে আজকে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে বিশেষ আবেদন করা হয় এবং বিশেষ চেম্বার কোর্ট বসে। সাধারণত চেম্বার কোর্ট বসে হচ্ছে দুপুরের পরে, কিন্তু আজকে সকাল 11টার পরেই একটি আবেদন করা হয়। এই যে কোটা নিয়ে যে চলমান অচল অবস্থা চলছে এবং তারই প্রেক্ষিতে একটি আবেদন করা হয়। এরপরেই কিন্তু চেম্বার বিচারপতি আগামীকালকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে কোটা নিয়ে যে মামলা চলছে সেই মামলার বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। আমরা যতটুকু ধারণা করছি যে গতকালকে আইনমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজন সিনিয়র মন্ত্রীরা বৈঠক করেছিলেন এবং বৈঠকেই অনেকগুলো বিষয় গণমাধ্যমে এসেছিল যে কিভাবে এই সংকটটি সমাধান করা যায়। যেহেতু আদালতে মামলাটি বিচারাধীন হয়ে গেছে, এখন আদালতের আদেশ ছাড়া এই সংকট সমাধান সম্ভব নয়। সেই কারণে আইনি প্রক্রিয়াটি কিভাবে আরেকটু এগিয়ে নেওয়া যায় তারই অংশ হিসেবেই হয়তো এই চেম্বার আদালতে এই আবেদনটি করা হয়েছে। তৃতীয় একজন পক্ষ এই আবেদনটি করেছেন। যেহেতু হাইকোর্টের যে রায়টা দিয়েছে কোটা বহাল রেখে মুক্তিযোদ্ধা কোটা, সেই রায়টি এখনও বের হয়নি। আপিল বিভাগও বলেছিলেন যে এই হাইকোর্টের রায়টি বের হলে রাষ্ট্রপক্ষ যেন লিভ টু আপিল করে। একটি জিনিস বলে রাখি যে এই হাইকোর্ট যখন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের যে সিদ্ধান্ত বা পরিপত্র অবৈধ ঘোষণা করলো, এরপরে কিন্তু রাষ্ট্রপক্ষই উদ্যোগী হয়ে এই রায়টি স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছিলেন এবং এখন পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বরাবরই বলে আসছেন যে তারা এই যে হাইকোর্টের রায় কোটা বহালের পক্ষে, তার বিপক্ষেই তারা অবস্থান নিয়েছেন। সবগুলো মিলিয়ে যে এই কোটা নিয়ে যে সৃষ্ট চলমান জটিলতা, এটি আদালতের মাধ্যমে নিরসন হবে এবং যত দ্রুত সম্ভব নিরসন করা যায় তার জন্যই একটি উদ্যোগ আজকে সকালে নেওয়া হয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। হাইকোর্ট থেকে সহকর্মী আফজাল হোসেন। সব আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজধানীর বনানীতে সরকারি জায়গায় নির্মাণ করা হয়েছে 28 তলা বিশিষ্ট হোটেল শেরাটন। রানওয়ের অ্যাপ্রোচ ফানেল এলাকায় প্রায় 600 ফিট উচ্চতার ভবনটি বিমানের টেক অফ ও ল্যান্ডিংকে ঝুঁকির মুখে ফেলেছে বলে দাবি সিভিল এভিয়েশনের। তবে সব অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষ বলছে নিয়ম মেনে ভবন নির্মাণ করা হয়েছে। পুরো বিষয়টিতেই অংশীদার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ বিষয়ে মামলা চলমান থাকায় বক্তব্য দিতে নারাজ সিটি কর্পোরেশন। আতাউর কাউসারের রিপোর্ট। রাজধানীর বনানী থেকে গুলশান 2 যাওয়ার পথে সিটি কর্পোরেশনের জায়গায় সিটি কর্পোরেশন মার্কেটের সামনের খালি অংশে নির্মিত 28 তলা বিশিষ্ট হোটেল শেরাটন। অভিযোগ আছে মার্কেট ও আবাসিক ভবন মিলিয়ে সিটি কর্পোরেশনের সঙ্গে 14 তলা নির্মাণের চুক্তি করে সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিদের সহায়তায় 2 ধাপে 28 তলা পর্যন্ত পৌঁছে গিয়েছে শেরাটন কর্তৃপক্ষ। আর বাকি 14 তলা করতে সিটি কর্পোরেশন থেকে কোনো রকম আনুষ্ঠানিক অনুমতি নেয়নি নির্মাণকারী বোরাক রিয়েল এস্টেট, যা আবার হোটেল শেরাটনের মালিকেরই প্রতিষ্ঠান। আর নির্মাণকালে চুক্তিভঙ্গ করলেও কোনো শাস্তিমূলক ব্যবস্থাই গ্রহণ করেনি সিটি কর্পোরেশন। শুধু এ বিষয়েই নয়, গেল 1 দশকে চুক্তি অনুযায়ী 14 তলা অংশে নিজেদের অংশের 30% মালিকানার 550 কোটি টাকার সম্পদ পর্যন্ত বুঝে পায়নি সিটি কর্পোরেশন। চুক্তি ভেঙে করা বাকি 14 তলাও একাই ভোগ করছে হোটেল শেরাটন। অথচ এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই নেই সিটি কর্পোরেশনের, নেই কোনো অভিযোগ, নেই কোনো বক্তব্য। শুধু সরকারি জমি এবং সম্পদ দখলই নয়, 28 তলা উচ্চতার ভবনটি ঝুঁকির মুখে ফেলে দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের অবতরণ ও উড্ডয়নকেও। বিমানবন্দরের অ্যাপ্রোচ ফানেল এলাকায় 201 ফুট উচ্চতার ভবনের বেশি নির্মাণের অনুমতি না থাকলেও কোনো অনুমতির তোয়াক্কা না করে হোটেল শেরাটন গিয়ে পৌঁছেছে 600 ফুটে। আমাদের পারমিটেড হাইট হচ্ছে কি 201 ফিট এবং অতিরিক্ত যা করেছেন সেই ব্যাপারে আমরা রাজুককে আমাদের বক্তব্য আমরা বলে দিয়েছি এবং এই সংক্রান্ত একটা মামলাও কিন্তু কোর্টে চলমান আছে। তার বক্তব্য অনুযায়ী রাজুকের সঙ্গে কথা বলতে গেলে জানা গেল রাজধানীতে ভবন নির্মাণের ক্ষেত্রে রাজুকের অনুমতির বাধ্যবাধকতা থাকলেও তাদের অনুমতির তোয়াক্কা পর্যন্ত করেনি সিটি কর্পোরেশন এবং বোরাক রিয়েল এস্টেট কেউই। হোটেল কর্তৃপক্ষ রাজধানীর কর্তৃপক্ষের কাছে তারা লিখিতভাবে জানিয়েছে যে
এই ভবনটি সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত, যেহেতু সিটি কর্পোরেশন ওদেরকে লিজ দিয়েছে, সিটি কর্পোরেশনের কাছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কোনো প্রকার অনুমোদন সেখানে গ্রহণ করা হয়। তবে এসব অভিযোগই অস্বীকার করেছে হোটেল শেরাটন কর্তৃপক্ষ। এ বিষয়ে আদালতে মামলা চলমান থাকায় ক্যামেরার সামনে কথা না বললেও এর লিখিত বক্তব্যে খণ্ডনের চেষ্টা করেছেন সকল অভিযোগী। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ভোলায় মেঘনা নদীতে ড্রেজের ডুবিতে নিখোঁজ 5 শ্রমিকের মধ্যে 2 জনের লাশ উদ্ধার হয়েছে। সকালে স্থানীয় ডুবুরিদের সঙ্গে মেঘনা নদীতে নামেন স্বজনরাও। এ সময় ড্রেজারের ভেতর থেকে নুরে আলম ও মোহাম্মদ সিয়ামের লাশ উদ্ধার করা হয়। পরে নদীর স্রোত বেড়ে যাওয়ায় উদ্ধার অভিযান সাময়িক বন্ধ রাখা হয়। গত 6 জুলাই রাতে মেঘনার 3 নম্বর বালুমহাল এলাকায় আরেকটি জাহাজের ধাক্কায় 5 শ্রমিক সহ ড্রেজারটি ডুবে যায়। এখনও নিখোঁজ রয়েছেন 3 জন। এবার বাণিজ্যের সংবাদ। আমদানিকারক সরবরাহ না নেয়ায় বন্দরে পড়ে থাকা প্রায় 10 কোটি টাকার আপেল, কমলা সহ বিভিন্ন ফল নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। 3 দিনব্যাপী এই নিলামে তোলা হবে 500 মেট্রিক টন ফল। চট্টগ্রাম বন্দরে পড়ে আছে আমদানি করা শত শত বিশেষায়িত কন্টেনার রিফার। দিনের পর দিন আমদানিকারকরা পচনশীল এসব পণ্য ছাড় না করায় কন্টেনারের ভেতরে সেগুলো পচে নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। পাশাপাশি ভর্তি থাকায় এসব রিফার কন্টেনারগুলো আমদানির কাজেও যুক্ত করা যায় না। রেফ্রিজারেটরের মতো কাজ করা এসব কন্টেনারগুলোতে সার্বক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ রাখতে হওয়ায় বিদ্যুৎ বিলও ব্যয় হয় বিপুল অর্থ। তাই এসব কন্টেনার খালি করার উদ্যোগ নিতে হয় চট্টগ্রাম কাস্টমসকে। সোমবার থেকে 3 দিনব্যাপী এমনই পচনশীল প্রায় 10 কোটি টাকা মূল্যের আপেল, কমলা সহ বিভিন্ন ফলের প্রকাশ্য নিলামে তুলে চট্টগ্রাম কাস্টমস হাউস। এতে প্রথম দিনে 141 মেট্রিক টন নিলাম করা হয়। নিলামের আগে নগরীর ফলমন্ডি সহ আশপাশের 2 কিলোমিটার এলাকায় মাইকিং করে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। আমদানিকারকরা নোটিফাই করে যে আপনার এই পণ্যটা আমরা নিলামে নিয়ে যাচ্ছি। যদি আমদানিকারক পণ্য নিতে আগ্রহী হয়, আমদানিকারক যদি পণ্য নিতে আগ্রহী হয় তো নিল, না নিলে আমরা সেটা নিলামের মধ্যে নিয়ে আসি। তবে নিলাম হওয়া পণ্যের মান নিয়ে অসন্তুষ্টের পাশাপাশি পণ্য সরবরাহের দীর্ঘসূত্রিতা নিয়েও অভিযোগ অংশগ্রহণকারী ব্যবসায়ীদের। 30% উপরে আপনার মাল নষ্ট আছে। নিলাম খুব স্লো, আর ইনভেন্টরি একটা মালের ইনভেন্টরি 3-4 হয়েছে। নিলামে ওঠা দরের 20% জমা দিয়ে পণ্য সরবরাহের প্রক্রিয়া শুরু করতে হয় সর্বোচ্চ দর হাঁকানো বিডারকে। ফেরদৌসী, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। 2 দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়া গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় মোদীকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। পরে পুতিনের সরকারি বাসভবনে যান ভারতের প্রধানমন্ত্রী। তাকে অভ্যর্থনা জানান রুশ প্রেসিডেন্ট। পরে 2 নেতা অংশ নেন নৈশভোজে। এ সময় তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছে ভারতীয় ও রুশ গণমাধ্যম। মঙ্গলবার বৈঠকে বসবেন মোদী, পুতিন। বৈঠকে রাশিয়া ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বিষয়ে তো বটেই, সমসাময়িক নানা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়েও 2 নেতার মধ্যে কথা হবে। ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সজিদ মুস্তাহিদ। ধন্যবাদ। খেলার সময় ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।